আসসালামু আলাইকুম সবাইকে ইউনিক অনলাইন একাডেমিতে স্বাগতম। আমি মোহাম্মদ হুজাইফা ইসলাম। আমি আজকে তোমাদেরকে হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 4 এর অর্থাৎ আমাদের যে বৃত্তাকার গতি যে অধ্যায়টা ছিল, তো এই অধ্যায়ের আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আলোচনা করব। ইতিপূর্বে আমরা হচ্ছে যে প্রাচ্য গতিপথটা সম্পর্কে আলোচনা করছি। তো আজকে হচ্ছে আমরা এই যে আমাদের কেন্দ্রমুখী বল, এই যে দেখো প্রশ্নটা অলরেডি আমরা বোর্ডে লিখে ফেলছি যে কি যে কেন্দ্রমুখী বল F ইকুয়াল টু হচ্ছে mv স্কয়ার বাই r। তো আসলে এই প্রমাণটা কিন্তু পুরোটা হচ্ছে বাস্তবিক। মূলত ফিজিক্স যে বিষয়টা, মানে ফিজিক্স যে আমাদের হচ্ছে বিষয়টা, সাবজেক্টটা, এই ফিজিক্স সাবজেক্টটা কিন্তু আমাদের বাস্তবের সাথে একদম রিলেটেড। কিন্তু আসলে আমরা এটাকে ফিল করতে পারি না। ফিল না করার কারণে আমাদের কাছে আসলে এই পড়াটা পুঁথিগত হয়ে গেছে। হ্যাঁ, সবার কাছে এই পড়াটা একটু পুঁথিগত লাগে, কিন্তু আসলে এটা পুঁথিগত না, এটা কিন্তু সম্পূর্ণ বাস্তবিক একটা পড়াশোনা। তো আজকে আমরা এই প্রমাণটা কিন্তু একদম বাস্তবিকভাবেই তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো। আর এই মানে এই প্রমাণটা আসলে দেখা যাচ্ছে তোমরা যখন ছোট ছিলা তোমরা সবাই কিন্তু এই খেলাটা খেলছো। কি খেলছো? তোমরা দেখা যাচ্ছে একটা সুতা, ধরে নাও যে একটা সুতা, হ্যাঁ, তো এই সুতাটাকে, সুতার সাথে একটা বস্তুকে তোমরা হচ্ছে ঝুলায়, তখন তোমরা কিন্তু জাস্ট এরকম করে কিন্তু তোমরা ঘুরায় 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 কি করছো, খেলছো কিনা বলো? অনেকেই দেখা যায় ছোটবেলায় এরকম করে খেলতো আর কি। তো দেখো যে এই ঘটনাটাই মূলত আমাদের এখানে ঘটতেছে। কিরকম? যে আমরা একটু বেশি দেখি, আমরা একটু দেখি যে দেখো যে আমাদের ধরে নাও একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটাকে আমরা এই যে সুতাটা দিয়ে এরকম করে বেঁধে ফেলছি। বেঁধে ফেলার পরে দেখো যে এই সুতার হচ্ছে একটা প্রান্ত যেটা আমার হাতে আছে এখন, আর এই যে বস্তুটা, এখন আমি যদি এটাকে ঘুরাই, দেখো যে আমি যদি এটাকে যদি এরকম করে ঘুরাই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কি হয়েছে, বৃত্তাকার, একটু থামো। দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার একটা কক্ষপথ কিন্তু কি করছে, তৈরি করছে কিনা বলো? একটা বৃত্তাকার কক্ষপথ তৈরি হয়েছে না? তাহলে আমার যে হাতটা আমি যে ধরেছিলাম এই জায়গাটাকে কেন্দ্র করে এই বস্তুটা এইভাবে করে চতুর্দিক থেকে কি এরকম করে একটা ঘুরতেছে। তো আমার যে কেন্দ্রটা দেখতেছো হাতে, তো এই কেন্দ্রটাই মূলত হচ্ছে আমাদের এখানকার এই যে ও বিন্দু। ঠিক আছে, এখানকার কি ও বিন্দু, আমার হাতের এই কেন্দ্রটা আমি যেখানে ধরে আছি, মানে যে বিন্দুটাতে ধরে আমি ঘুরাচ্ছি। আর যে বস্তুটা দেখতেছো না, এই যে হাতে যে বস্তুটা আছে, একটা হচ্ছে কাঠের টুকরা আর কি। তো আর কি এই বস্তুটাকে আমরা ধরে নিচ্ছি যে এটার ভর হচ্ছে এম। তো দেখো এই যে এ বিন্দুতে এই যে অবস্থায় এই বিন্দুতে একটা যে বস্তুটা আমার আছে, এই বস্তুটা হচ্ছে কি এম ভরের একটা বস্তু। আর এই বস্তুটাকে হচ্ছে আমি এখন কি করতেছি, ঘোরাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে এই যে বস্তুটা একটা ভর আছে কিনা, আছে। আমি যখন এটাকে ঘোরাচ্ছি তখন এই বস্তুটা কিন্তু মানে ছিটকে বাহিরের দিকে চলে যেতে চাচ্ছে। বুঝছো, চলে যেতে চাচ্ছে, কিন্তু সে কি আসলে চলে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু। সে কি হচ্ছে, দেখো আমি যখন এটাকে ঘোরাচ্ছি, সে কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। সে কিন্তু বাহিরে চলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? অবশ্যই অবশ্যই এই সুতা বরাবর কেন্দ্রের দিকে এই বস্তুটাকে কি টানা হচ্ছে, মানে একটা বল কাজ করতেছে কেন্দ্র বরাবর। এই কেন্দ্র বরাবর, সুতাটার কেন্দ্র বরাবর একটা বল কাজ করতেছে। আর এই বলের কারণেই মূলত এই বস্তুটা বাইরের দিকে চলে যাইতে পারতেছে না। চলে যেতে চাচ্ছে কিন্তু পারছে না। কেন পারছে না? এই যে কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে, কেন্দ্রমুখী বলটা কাজ করার কারণে এই কিন্তু চলে যেতে পারছে না। আর দেখো তোমরা তো জানো একটা বস্তু যখন হচ্ছে যায়, তখন অবশ্যই তার মধ্যে একটা কি কাজ করে, বেগ কাজ করে কিনা বলো? তাহলে এই বস্তুটা যখন ঘুরতেছিল, তো ঘোরার সময় যে বেগটা কাজ করতেছে, সেই বেগটা হচ্ছে আমাদের ভি বেগ। তাহলে দেখো যে এই যে বেগটা আমরা নির্দেশ করছি, এটা হচ্ছে কি বেগ, ভি বেগ। তাহলে একটু আমরা তো এখন বাস্তবিকভাবে বুঝলাম বিষয়টা, এখন এই জিনিসটাকে আমরা চিত্রের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতেছি। হ্যাঁ, আমাদের হাতের যে কেন্দ্রটা দেখতেছো, ওই কেন্দ্রটা হচ্ছে আমাদের এখানকার যে ও বিন্দু, এবং এখান থেকে নিয়ে আমাদের এই যে বস্তুটা, সেই বস্তুটার ভর হচ্ছে এম, অর্থাৎ কাঠের যে বস্তুটা। আর এই বস্তুটা প্রথম অবস্থায় ধরো যে আমরা একটা সরলরেখা ধরছিলাম। প্রথমে ধরো যে আমরা এরকম করে সরলরেখা ধরছিলাম, তো ও এ, ও এ বরাবর আমাদের হচ্ছে একটা রশ্মি। আর এটা যেহেতু একটা বৃত্তাকারের একটা আকৃতি গঠন করছে, যার কারণে আমাদের এই এতটুকু কি ব্যাসার্ধ হবে কিনা বলো? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এই বস্তুটাকে এই বস্তুতে এরকম করে ঘুরবে, একটা বৃত্তাকার পথে ঘুরবে, তো আমরা একটা অংশ কল্পনা করে নিচ্ছি। কি অংশ? যে ধরো যে আগে হচ্ছে এ বিন্দুতে ছিল, তো এ থেকে বি বিন্দুতে গেছে। তাহলে এতে থাকা অবস্থায় বস্তুটার মধ্যে কি 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 হচ্ছে ক্যারেক্টারিস্টিক ছিল, এবং বিতে যাওয়ার পরে আসলে কি কি ঘটনা ঘটতেছে, তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। বুঝছো? তো দেখো যে এ থেকে যখন বিতে গেল, তো এ থেকে যখন বিতে গেল তখন কি হয়েছে, যে আমি যে বললাম যে বস্তুটা বাইরে থেকে ছিটকে চলে যেতে যাচ্ছে, হ্যাঁ, তো ওই বেগটা, এই যে ভি যে বেগটা, এই বেগে সে আসলে মূলত বাহির দিকে চলে যেতে চাচ্ছিল। তো এই কারণে এই বেগটাকে দেখো, বেগটা কিন্তু একদম আমাদের এই যে আমাদের যে রেখাটা দেখতেছো বা ব্যাসার্ধটা দেখতেছো, তার সাথে সবসময় কিসে কাজ করবে, নব্বই কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই বরাবর বাইরে দিকে চলে যেতে চাচ্ছে, কিন্তু কেন্দ্রমুখী বলের কারণে সে যাইতে পারছে না। সে একটা বৃত্তাকার পথ সৃষ্টি করে বি বিন্দুতে আসছে। এখন বি বিন্দুতে আসার পরে এখানে দেখো
এই বি বিন্দু যখন আসছে তখন কি হচ্ছে, বি বিন্দু থেকে আমরা একটা সোজা একটা রেখা টান দিছি, এই যে তোমার হচ্ছে ভি। তাহলে দেখো তো, যখন আমি এই বি বিন্দুতে আসছি, তো এই বি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে আমাদের দূরত্বটুকু, সেটাও কি আমাদের ব্যাসার্ধ নির্দেশ করবে কিনা? একইভাবে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধের সাথে আমাদের এই বেগটা 90 ডিগ্রিতে ছিল, এখানেও কি হবে, ব্যাসার্ধের সাথে আমাদের এই যে বেগটা, বেগের মধ্যবর্তী কোণটা কত হবে বলো? এই যে মধ্যবর্তী যে এই কোণটা দেখতেছো, এই কোণটাও কিন্তু আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে, তাই কিনা বলো? ওটাও 90 ডিগ্রি হবে। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের যে এই যে বেগটা দেখতেছো এখানে, এই বেগে কিন্তু আমাদের দুইটা উপাংশ হবে। যেমন দেখো হচ্ছে আমরা প্লাসের যখন গতিপথ তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা যদি প্লাসের গতিপথের প্রমাণটা করে থাকো, তাহলে কিন্তু তোমরা দেখবা যে প্লাসের গতিপথের ক্ষেত্রে আমরা যখন প্লাসের গতিপথটা এরকম ছিল, তো এই বেগটা কিন্তু আমাদের হচ্ছে এই বরাবর কাজ করতেছিল। হ্যাঁ, প্লাসের গতিপথের ক্ষেত্রে বেগটা যখন এই বরাবর কাজ করতেছিল, তো আমরা বলছিলাম যে এই বেগটাকে কি বেগ, এটাকে বলছিলাম হচ্ছে আমাদের তির্যক বেগ। এটাকে বলছিলাম তির্যক বেগ। তো তির্যক বেগের আমরা কয়টা অংশ বের করছিলাম বলে দেখি? একটা বের করছিলাম হচ্ছে আমাদের যে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর বলছিলাম ভিএক্স, আর উলম্ব বরাবর একটা বেগ বের করছিলাম, সেটা হচ্ছে আমাদের কি ছিল, ভি ওয়াই। তার মানে তির্যক বেগের আমরা দুইটা অংশ বের করছিলাম কিনা বলো? তো দেখো এই জায়গাতে যায়ও কিন্তু হচ্ছে আমাদের এই বেগটা কিন্তু কি হয়ে গেছে, তির্যক বেগ হয়েছে কিনা। তো যার কারণে এই বেগেরও আমাদের কয়টা উপাংশ বের করতে হবে, দুইটা উপাংশ বের করতে হবে। তো একটা উপাংশ হচ্ছে দেখো যে এই যে এই উপাংশটা, অর্থাৎ আমাদের যে এই উপাংশটা দেখতেছো, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, অর্থাৎ এদিকে। আর এই অংশটুকু হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশ যেটা দেখতেছো, এই আনুভূমিক উপাংশটা আমাদের কিভাবে বের করছি একটু বোঝো। দেখো আমাদের এই বেগটার আনুভূমিক উপাংশ আমরা বের করছি। তো এখানে মনে রাখবা যে এই যে দেখো, আমাদের এ থেকে যখন বিতে গেছিল, তখন এই এ থেকে বিতে যাওয়ার পরে ফলে আমাদের কেন্দ্রে আমাদের এই থিটা কোণটা কিন্তু উৎপন্ন হয়েছে। হ্যাঁ, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়েছে। তো এই থিটা কোণের কারণে আমাদের দেখো এই জায়গায় একটা ইয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এরকম, এরকম, এরকম। তো দেখো বিষয়টা হচ্ছে যে এই দুইটা রেখা আমাদের হচ্ছে সমান্তরাল। যদি এই কোণটুকু থিটা হয়, তাহলে অবশ্যই এই কোণটুকু আমাদের কি হবে, থিটা হবে, কারণ এটার একান্তর কোণ হচ্ছে কি এটা। একইভাবে কি হয়েছে যে এখানে যখন থিটা কোণ ছিল আমাদের, এই থিটা কোণ থাকার কারণে এই কোণটাও যেহেতু একান্তর কোণ, তার কারণে হচ্ছে মানে এটাও থিটা, এটাও হচ্ছে কি হয়ে গেছে, থিটা হয়ে গেছে। হ্যাঁ, আর একইভাবে আমাদের এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, মানে এখানে তোমার সমকোণ রাশি উৎপন্ন করছে 90 ডিগ্রি, যার কারণে এই এতটুকু আমাদের কত হবে, 90 মাইনাস থিটা হবে। এই দেখো, এটা 90 ডিগ্রি, যার কারণে এটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটুকু হবে আমাদের কত, বাকি কোণটুকু হবে আমাদের 90 মাইনাস থিটা। এখন আবার দেখো যে এই কোণটুকু আবার 90 ডিগ্রি, উপরের কোণটুকু আবার 90 ডিগ্রি, যার কারণে আমাদের এই এই কোণটুকু যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, 90 মাইনাস প্লাস থিটা। এই 90 কাটা গেলে কি থাকে, আলটিমেটলি থিটা থাকে। এইভাবে করেই মূলত এই গুণের মানটুকু আমাদের কত আসছে, থিটা এসেছে। বুঝছো? আমি এই অংশটুকু মিশাই দিলাম, তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আসলে এখানে একটা 90 ডিগ্রি এবং ওই পাশে একটা 90 ডিগ্রি কোণ হওয়ার কারণে আমাদের এই যে কোণটুকু, এটা হচ্ছে কি থিটা আমরা বলতে পারি। তো এখন যেহেতু থিটা হচ্ছে, দেখো থিটার সাথে তির্যক বেগের থিটার সাথে যে বেগটা থাকে, হ্যাঁ, সেটা হয়ে যায় কস। মনে রাখবা সেটা হয়ে যায় হচ্ছে কি কস, এবং যার সাথে থিটা থাকে না সেটা হয়ে যায় হচ্ছে আমাদের সাইন। তাহলে যার সাথে কোণ থাকবে সেটা হয়ে যাবে কস, এবং যার সাথে কোণ থাকবে না সেটা হয়ে যাবে কি সাইন, সেটা হয়ে যাবে সাইন। দেখো, তাহলে আমরা এই অংশটুকু মিশাই দিলাম। তাহলে দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের এই কারণেই এই ভি এখানে হচ্ছে ভি কস থিটা, আর এই অংশটুকু হয়ে গেছে হচ্ছে আমাদের কি ভি সাইন থিটা। তো এখন আমরা যে চিত্রগুলো অঙ্কন করছি, দেখো আমরা যেহেতু প্রমাণ করতেছি, এবং আমরা দেখা যাচ্ছে বারবারই তোমাদেরকে বলে থাকি যে তোমাদের এই প্রমাণের ক্ষেত্রে তুমি যে চিত্রটা অঙ্কন করবা, সেই চিত্রটা একটা বর্ণনা তোমাকে দিতে হবে। তো আমরা সেই বর্ণনাটাও দিয়ে ফেলতেছি। দেখো যে আমাদের হচ্ছে আমরা জাস্ট এই যে কথাগুলোকে লিখলাম, যে মনে করি এম ভরের, যেহেতু দেখো আমরা ধরে দিচ্ছি যেটা হচ্ছে কি এম ভর, তো এই এম ভরের এই বস্তুটুকু আমাদের হচ্ছে কি এই যে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যে ভি সমদ্রুতিতে ঘুরছে। এই কথা তো আমরা আগে আলোচনা করছি, ওটা আমরা এখানে কিন্তু লিখে দিচ্ছি। তারপর দেখো আমাদের এখানে কাজ কি, যে আমাদের এই বস্তুটা কোন বিন্দুতে ছিল, প্রথমে স্টার্টিং পয়েন্টটা কোথায় ছিল, দেখো স্টার্টিং পয়েন্টটা এ তে ছিল না, তাহলে এ যে স্টার্টিং পয়েন্টটা, ওই পয়েন্টে আসলে বস্তুটার ক্ষেত্রে কি কাজ করতেছে, ওই স্টার্টিং পয়েন্টে এই বস্তুটার যে বেগ, সেটা একটা হচ্ছে কি উলম্ব বরাবর, আর একটা হচ্ছে কি আনুভূমিক বরাবর, তাই কিনা বলো? এই যে এটা হচ্ছে উলম্ব বরাবর,
আর এই কেন্দ্র বরাবর, এই যে কেন্দ্র মানে এটা আনুভূমিক আর কি, তো এটা হচ্ছে কি, এই কেন্দ্র বরাবর একটা বেগ কাজ করতেছে, উলম্ব বরাবর একটা বেগ কাজ করতেছে। তো এখানে উলম্ব আমরা লিখে দিয়েছি যে এই বিন্দুতে বস্তুটির যে উলম্ব বেগটা সেটা হচ্ছে কি ভি, এবং কেন্দ্র বরাবর যে বেগটা সেটা হচ্ছে কি শূন্য। এখন তোমরা বলতে পারো ভাই কেন্দ্র বরাবর বেগটা শূন্য কিভাবে হলো, একটু দেখো, আবার দেখো। দেখো এই যে বস্তুটা ছিল আমি কি এখানে ধরছিলাম, ধরে আমি কি করলাম এরকম করে ঘুরাইলাম। আচ্ছা বস্তুটা কোন দিকে যাচ্ছে বলো দেখি, বস্তুটা কোন দিকে যাচ্ছে? বস্তু কি কেন্দ্রের দিকে আসতেছে? কেন্দ্রের দিকে তো আসতেছে না, যাচ্ছে কোন দিকে? এইভাবে। তাহলে কেন্দ্রের দিকে তো বস্তুটা কোনো বেগ কাজ করতেইছে না, করতেছে কি বলো? না, এটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ উলম্ব বরাবর বেগ কাজ করতেছে, জন্য সে বৃত্তাকার পথে ঘুরতেছে। কেন্দ্র বরাবর তো এর কোনো সরণ ঘটতেছে না, যার কারণে কেন্দ্র বরাবর বেগটা হবে কি শূন্য। বুঝতে পারছো? দেখো আমরা হচ্ছে এখানে তাহলে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের এখন পরবর্তী আলোচনাগুলো আমরা করি। দেখা যাচ্ছে যে টি সময়ে, একটু বোঝো, এই যে এই অবস্থান থেকে আমাদের এই বস্তুটা কোন অবস্থানে গেছে? বি অবস্থানে গেছে, তাই না? তো এ থেকে যে বিতে গেছে সময় লাগছে কি লাগেনি বলো তো? লাগছে না? কি সময় লাগছে? আমরা ধরে নিলাম যে কি টি সময় লাগছে। তাহলে টি সময়ে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসে, এবং কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? থিটা কোণ। তাহলে কি হচ্ছে বলো দেখি, এই যে আমাদের যে বস্তুটা ছিল, বস্তুটা এই যে কেন্দ্র, তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, কত সময় লাগছে? টি সময়। আর এই যে কেন্দ্রে, এই দেখো এখান থেকে নিয়ে এখানে, এই যে কেন্দ্রের কোণটা উৎপন্ন করছে কত? এই যে এতটুকু কোণটা, এই কোণটুকু উৎপন্ন করছে থিটা কোণ, থিটা কোণ উৎপন্ন করে। তো আমরা জাস্ট এই কথাটাকে বলে দিচ্ছি। তো এখন দেখো উপরের আলোচনাটুকু কি ছিল আমাদের? এ বিন্দু নিয়ে। এখন যেহেতু এ থেকে বি তে চলে গেছে, তাহলে এখন বি বিন্দুতে কি ঘটনা ঘটতেছে সেটা বলতে হবে না? এখন আমরা সেটা বলবো। দেখো বি বিন্দুতে, তাহলে দেখলাম বি বিন্দুতে একটা উলম্ব বেগ, এটা হচ্ছে কি উলম্ব। আর এই এখানে আমাদের কি একটা বেগ কাজ করছে কি কেন্দ্র, কেন্দ্র বরাবর। তাহলে আমাদের এই কেন্দ্র বরাবর একটা বেগ কাজ করতেছে, এবং একটা কি উলম্ব বরাবর আমাদের একটা বেগ কাজ করতেছে। তাহলে আমরা এই দুটো কি আলোচনা করবো এখন। দেখো যে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে উলম্ব বরাবর যে বেগের উপাংশটা সেটা হচ্ছে কি আমাদের ভি কস থিটা। আর বি বিন্দুতে কেন্দ্র বরাবর যে বেগের উপাংশটুকু সেটা হচ্ছে আমাদের কি ভি সাইন থিটা। এখন দেখো এখানে একটা বিষয়, এটা তোমাদের মনে রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে যে এই থিটা, যদি থিটার মানটা খুব ক্ষুদ্র হয়, তো এখানে আমাদের যে থিটাটা দেখতেছো এই থিটার মানটা কিন্তু অনেক ক্ষুদ্র, যার কারণে কি এই সাইন থিটার সমান বলা যায় হচ্ছে 1, আর কস থিটার সমান বলা যায় হচ্ছে 1, আর সাইন থিটার সমান বলা যায় হচ্ছে কি আমাদের শুধু থিটা। তো এই অংশটুকু আমি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু লিখছি, এই অংশটুকু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এটার ব্যাখ্যা বলতে এটা একটা অনেক উপপাদ্য থেকে এটা আসে, তো ওটা আমাদের মনে রাখার দরকার নেই। এতটুকু একটা প্রমাণের জন্য এই বিষয়ে আমাদের কোনো আলোচনা আমরা করছি না। তো এইটা শুধু মনে রাখতে হবে তোমাদেরকে, যে যদি থিটার মানটুকু আমাদের যেহেতু ক্ষুদ্র, যার কারণে cos থিটা সমান 1 বলা যায়, আর sin থিটা সমান কি বলা যায়? থিটা বলা যায়। যার কারণে আমরা লিখে দিচ্ছি cos থিটা সমান 1 আর sin থিটা সমান হচ্ছে কি থিটা। তাহলে দেখো এই জায়গায় যে cos থিটা লেখা আছে, তাহলে cos থিটার মান যদি 1 হয়, আর 1 এর সাথে আমি যদি এখানে v টা গুণ দেই, তাহলে কি থাকবে? শুধু v থাকবে কিনা? আবার দেখো সাইন থিটা সমান যদি শুধু থিটা হয়, তাহলে সাইন থিটার পরিবর্তে আমি থিটা বসাচ্ছি, ওই থিটা আর এই বি গুণ হয়ে কি হয়ে যাবে? ভি থিটা। জাস্ট এই দুটো অংশ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা পরিবর্তন বের করব। দেখো এইখানে এ বিন্দুতেও হচ্ছে আমাদের আহ উলম্ব বেগ ছিল, আবার কেন্দ্র বরাবর বেগ ছিল। একইভাবে বি বিন্দুতেও হচ্ছে আমাদের কি আছে? উলম্ব বেগ আছে, এবং কেন্দ্র বরাবর কি আছে? বেগ আছে। তো এটার আমরা পরিবর্তন বের করব, যে এ হতে বিতে, এ হতে বি বিন্দুতে উলম্ব বরাবর বেগের উপাংশ। দেখো এখানে হচ্ছে তাহলে আমাদের কি, আমরা যে পরিবর্তনটুকু বের করলাম না, তাহলে পরিবর্তনটা কি বললাম, যে উলম্ব বরাবর যে বেগের পরিবর্তন, তাহলে উলম্ব বরাবর বেগের পরিবর্তন যে এ হতে বিতে, তাহলে এ হতে বিতে যায় হয়েছে কি বলো? বিতে যায় হয়েছে ভি, আর এতে কি ছিল? এতেও ছিল ভি। তাহলে ভি মাইনাস ভি পরিবর্তন মানে কি? বাদ দিতে হবে। তাহলে ভি মাইনাস ভি করলে কি আসে? জিরো। আচ্ছা কেন্দ্র বরাবর, দেখো বিতে, এই যে বিতে কেন্দ্র বরাবর বেগ হচ্ছে কি ভি থিটা, আর এতে কি ছিল? শূন্য। তাহলে এই জন্য ভি থিটা মাইনাস যদি জিরো করি, তাহলে আমরা কি ভি থিটাই পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে বুঝতেছি যে আমাদের আসলে কেন্দ্র বরাবর আমরা হচ্ছে বেগের একটা কি পাইলাম? পরিবর্তন পাইছি, কিন্তু উলম্ব বরাবর বেগের কোনো পরিবর্তন আমরা পাইনি। তো এখন আমরা কি করব? ত্বরণ বের করব। এখন ত্বরণ কেন বের করব? দেখো তোমরা দেখো যে এখানে বেগ পরিবর্তন হচ্ছে, কি বের করলাম? বেগের পরিবর্তন বের করলাম। তাহলে তুমি আমাকে বলো যে একক সময়ে বেগ বৃদ্ধির হার, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে কিনা? তাহলে আমাকে ত্বরণ বের করতে হবে না? আমি বেগের পরিবর্তন পাইলাম, এখানে কি ছিল? সময় ছিল। তাহলে একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা এখন দেখবো যে কেন্দ্র বরাবর ত্বরণ,
আমরা এখন দেখব কেন্দ্র বরাবর ত্বরণ। তাহলে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এ দ্বারা। তাহলে এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কি? ভি থিটা। তাহলে এই যে আমি এখানে ভি থিটা বসাই দিলাম, তাই না? আর সময় কি? সময় তো হচ্ছে কি আমাদের টি। এখন আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো দেখাইছি আর কি, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন দেখো যে তোমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আছে, যেখানে প্রমাণ আছে যে ওমেগা সমান সমান হচ্ছে কি থিটা বাই ডি, এটা একটা সংক্ষিপ্ত প্রমাণ আছে, বুঝছো? 3 মার্কের জন্য আসে এবং অনেক ইম্পর্টেন্ট আর কি এটা। তাহলে ওমেগা সমান সমান থিটা বাই টি, আর একটা আছে হচ্ছে ভি সমান সমান ওমেগা আর। তো এটাকে বলা হয় আসলে যে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক দিয়ে একটা প্রমাণ আসে, ভি ইকুয়াল ওমেগা, এটা একটা। আর এটা হচ্ছে তোমার সরণ আসলে, কৌণিক বেগ, এটাকে বলা হয় ওমেগাকে বলা হয় কৌণিক বেগ, থিটা হচ্ছে কৌণিক সরণ, আর হচ্ছে টি। তাহলে একক সময়ে যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে বলা হয় তোমার যে কৌণিক বেগ। তো আসলে এই দুটো আমাদের সূত্র হচ্ছে জানতে হবে, আর এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের সংক্ষিপ্ততে আসে 3 মার্কের জন্য। তো দেখো আসলে এই সূত্রগুলো আমাদের এখন কেমন কাজে লাগতেছে সেটা বলি। যে এই জায়গায় দেখো একটু, এই যে উপরে দেখো কি আছে বলো তো, থিটা বাই টি আছে কিনা? তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো? ভিটাকে আমরা গুণাকারে রাখলাম, থিটাটা উপরে থাকলো, নিচে হচ্ছে টি। তাহলে এই যে থিটা বাই টি দেখো, এই যে থিটা বাই টি, থিটা বাই টি পরিবর্তে কি লেখা যায়? ওমেগা লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি পরের লাইনে কি বলো দেখি, আমরা লিখতে পারি ভি ওমেগা। আমরা লিখতে পারি কি ভি ওমেগা, বাম দিকে কি ছিল? এ ছিল। এখন তোমরা বলো আবার এখানে আসো, আমরা জানি ভি সমান সমান ওমেগা, ভি সমান ওমেগা। তাহলে ওমেগাকে যদি আমরা রেখে দেই, তাহলে এই পাশে কি আসবে? ভি বাই আর হবে কিনা? ওমেগাকে রেখে দিলে ভি বাই আর হবে। তাহলে এই জায়গায় ওমেগা আছে না? তাহলে ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভি বাই আর লিখতে পারি। তাহলে আমরা পরের লাইন লিখে ফেলি। আমাদের ভি ঠিক থাকলো, দেখো এই ভি টুকু ঠিক থাকলো, গুণ আকারে আছে। ওমেগার পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে উপরে ভি, নিচে হচ্ছে কি আর, জাস্ট এই জিনিসটা, এই জিনিসটুকু আমরা এখানে লিখে ফেললাম ওমেগার পরিবর্তে। তাহলে এই যে ভি আর এই ভি, দুইটা ভি গুণ হয়ে গেলে কি হয়ে যাবে বলো? উপরে চলে যাবে কি ভি স্কয়ার, আর নিচে থাকবে আর, আর বাম দিকে কি ছিল? এ ছিল। তাহলে আমাদের এখান থেকে কি পাইলাম? এ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। এখন তোমরা বলো, এই যে বস্তুটা যে ছিল আর এই যে কেন্দ্র ছিল, তাহলে এই কেন্দ্র বরাবর একটা যে বল কাজ করতেছিল, আমরা যে বলতেছি বারবার, সে কখন থেকেই বলতেছি, এই বলটাকে কি দ্বারা প্রকাশ করবা তুমি বলো? বলের ইংরেজি কি? ফোর্স না? এই বলের ইংরেজি কি? ফোর্স। বলের ইংরেজি হচ্ছে কি? ফোর্স। তাহলে ফোর্সের প্রথম অক্ষর কি? এফ। তাহলে এই কেন্দ্র বরাবর যে বলটা কাজ করতেছে আমার এখানে, এটাকে আমরা প্রকাশ করতেছি কি? বড় হাতের এফ দ্বারা। বুঝা গেছে? তাহলে আমরা এখন কি বলবো? আমরা বলবো এখন কেন্দ্রমুখী বল। আমরা এখন বলবো কেন্দ্রমুখী বল এফ। এই এসএসসি থেকে পড়ে আসতেছো, কেন্দ্রমুখী বল এফ সমান কি? এম এ। এফ সমান এম এ। তাহলে এফ সমান এম এ, যে এম এ। এম কি? এম হচ্ছে এই বস্তুর ভর, এই যে এম। এ কি? এ হচ্ছে ত্বরণ। এই যে কিছুক্ষণ আগে ত্বরণের একটা রাশিমালা তোমরা পেয়ে গেছো, কি পাইছো? এম গুণন এই যে এ সমান পাইছো ভি স্কয়ার বাই আর। তাহলে এই যে এখানে ভি স্কয়ার, নিচে হচ্ছে কি আর, বসায় দাও। একটু সাজায় গুছায় লেখো। সাজায় গুছায় লিখলে কি হবে? এম ভি স্কয়ার বাই আর। এই দেখো প্রমাণের লাইন হয়ে গেল। বুঝে গেছে? দেখো কত সহজ প্রমাণ। এতটুকু একটা প্রমাণ দিয়ে দিলে কয় মার্ক পাবা? 8 মার্ক।